উফ, আমার ভীষণ গরম লাগছে। একে এই বেনারসি শাড়ি পরে বসে আছি, তার উপর আবার ঘরে এত লোকজন। আমার একদম ভালো লাগছে না। আপনি প্লিজ এদের সবাইকে ঘর থেকে বার করে দিন, কারণ আমি এখন একটু রেস্ট নেব। বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে, এবার আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিন। ও মাই গড, কি গরম, জীবন একেবারে বেরিয়ে যাচ্ছে। এদের সবাইকে বার করে দেব মানে? এরা তো এই বাড়ির লোকজন, এরা সবাই এই বাড়িতেই থাকে। এদের সবাইকে আমি যদি ঘর থেকে বার করে দিই তাহলে এরা কোথায় থাকবে? কি, এরা সবাই এই বাড়িতে থাকে মানে? আমি তো ভেবেছিলাম এরা আপনাদের আত্মীয় স্বজন। এত লোকজন বাড়িতে পিলপিল করছে দেখেই তো আমার গায়ে একেবারে গুলিয়ে আসছে। আমি ছোটবেলা থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, এত লোকজনের মাঝে থাকার আমার অভ্যাস নেই। উফ, একেবারে ডিসগাস্টিং। আস্তে কথা বলো বৌমা, তুমি কিন্তু এই বাড়ির বউ, আর তুমি এখন জয়েন্ট ফ্যামিলিতে সংসার করতে এসেছো, তাই এখন তোমাকে সবার সঙ্গে মানিয়ে নিতে হবে। আর এরা আমাদের আত্মীয় স্বজন নয়, এরা প্রত্যেকেই আমাদের বাড়ির সদস্য। এই 3 জন তোমার বড় ননদ, আর ওই 2 জন তোমার বড় 2 জা, বাদ বাকিগুলো তোমার কাকিমা, জেঠিমা, কাকু আর জেঠু। আমি কিন্তু প্রথম থেকেই সবার সঙ্গে মিলেমিশে সংসার করতে এসেছি, তোমাকেও মিলেমিশে থাকতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে নিকিতার মাথায় একেবারে হাত পড়ে যায়, কারণ সে মোটেই জয়েন্ট ফ্যামিলিতে সংসার করতে পারবে না। তাই সে বিয়ে হয়ে আসার পর থেকেই তার শ্বশুরবাড়ির সবার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে। বিয়ের পরের দিন সকালবেলাতেই সে একটা ছোট জামা পরে সারা বাড়িতে ঘোরাঘুরি করে, কারণ সে সব সময় এরকম জামা কাপড় পরতে অভ্যস্ত। এমন সময় তার কাকি শাশুড়িমা কমলা দেবী সেখানে আসে। কি ব্যাপার নতুন বৌমা, বাড়িতে তোমার দেওর, ভাসুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ননদ আরো অনেকেই আছে, কিন্তু তুমি তাদের সামনে এরকম অসভ্যের মতো ছোট ছোট জামা কাপড় পরেছো কেন? তুমি বাপের বাড়ি থেকে শাড়ি নিয়ে আসোনি? তোমার শাশুড়ি মা তোমাকে বলেনি যে আমাদের বাড়িতে কিন্তু বিবাহিত মহিলারা সবাই শাড়ি পরে, আর বিয়ের পর প্রথম 1 মাস মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে? কি, শাড়ি পরবো? একেবারে ইম্পসিবল। আমার পক্ষে শাড়ি পরা মোটেই সম্ভব নয়। আমাকে একদম শাড়ি পরার কথা বলবেন না। আর তার উপর আবার মাথায় ঘোমটা। ছি, আমি কি গাইয়া ভূত নাকি? আমার এরকম ছোট ছোট জামা কাপড় পরতে খুব ভালো লাগে। আর আমি বলি কি, আপনারাও বরঞ্চ শাড়ি পরা ছেড়ে দিয়ে আমার মতো জামা কাপড় পরে ঘুরে বেড়ান। আসলে নিকিতা শ্বশুরবাড়ির সকলে খুবই সাধারণ হওয়ায় নিকিতা সবার সামনে অহংকার দেখাতে শুরু করে। তাই সে সবার সাথে যখন যা ইচ্ছা তাই ব্যবহার করে, এমনকি যাকে তাকে কথা শুনিয়ে দেয়। এমনই একদিন, বৌমা, আজকে আমরা সব ছেলেরা বাজার থেকে ভালো ভালো মাংস মাছ নিয়ে এসেছি। প্রত্যেকদিন তোমার শাশুড়ি মা, কাকিমা, জেঠিমার হাতে রান্না করা খাবার খেতে খেতে আমাদের মুখ একেবারে পচে গেছে। তাই তুমি আজকে আমাদের রান্না করে খাওয়াও তো দেখি। আপনাদেরকে রান্না করে খাওয়াতে যাব? মাই ফুড! এতজন ফ্যামিলি মেম্বারকে দেখে মনে হচ্ছে যেন লঙ্গরখানায় খেতে বসবেন। আমি এতগুলোকে রান্না করে খাওয়াতে পারবো না। তুমি আমাদের পরিবারকে লঙ্গরখানা বললে বৌমা? লঙ্গরখানা নয় তো কি, এত বড় একটা জয়েন্ট ফ্যামিলি সারা দিন খাওয়ার জন্য হাহা করছে। যে যার মতো আলাদা করে খাবার দাবার ভাগাভাগি করে নিলেই তো ঝামেলা মিটে যায়। যত সব অসহ্য। এই বলে নিকিতা সেখান থেকে চলে যায়। কিন্তু যা দেখে দীপেশ বাবু এবং বাকিদের খুবই খারাপ লাগে। আকাশ যখন ব্যাপারটা জানতে পারে তখন সে ঘরে গিয়ে তার বউকে বকাবকি করতে শুরু করে। তুমি আজকে আমার জ্যাঠার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। তুমি যদি অত বেলা সবার জন্য রান্না বান্না করো তাহলে এখন ক্ষতি কি? আমি কি কোনোদিন বাপের বাড়িতে রান্না বান্না করেছি যে তোমার বাড়িতে এতজন সদস্যকে আমি রান্না বান্না করে খাওয়াতে যাব? এদের জন্য রান্না বান্না করতে গেলে আমার তো সারাটা দিন এমনিই কেটে যাবে। প্রত্যেকদিন আমার কাকি, জেঠিমা, আমার বোনেরা রান্না বান্না করে, তুমি ঘরে বসে বসে খাও। আর একদিন যদি তুমি সবার জন্য রান্না বান্না করো তাহলে কি এমন ক্ষতি হবে শুনি? আর তুমি আমার কাছ থেকে যে হীরার হার চেয়েছো মনে আছে তো? তাই তুমি যদি আজকে রান্না বান্না করো তারপরে আমি তোমাকে ডায়মন্ডের নেকলেস উপহার দেবো, তা না হলে নয়। আকাশের কথা শুনে নিকিতা খুবই বিপাকে পড়ে, কারণ তার হীরা গহনার খুবই দরকার। তাই সে না চাইতেও রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বান্না করে। রান্না বান্না করার পর দীপিকা যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন, ওহ বৌমা, মাংস আর মাছের ঝোলে তুমি কিন্তু খুব ঝাল দিয়েছো। আমরা কেউ এত ঝাল খাবার খেতে পারি না। ওরে বাবারে বাবা, জিভ একেবারে পুড়ে গেল।
আপনাদের এত বড় ফ্যামিলির জন্য রান্না বান্না করেছি, এটাই অনেক বড় ব্যাপার। তারপর আবার ঝাল দিয়েছি কেন সেই নিয়ে কথা শুনতে হবে? আমি আপনাদের কাছে কোনো কথা শুনতে পারবো না। আর হ্যাঁ, আমার হাতে রান্না যদি আপনাদের এতই খারাপ লাগে, তাহলে কাল থেকে আমি কিন্তু আপনাদের সবার জন্য রান্না বান্না করব না। আমি শুধু আমার জন্য আর আমার বরের জন্যই রান্না করব। বাকি রান্নাগুলো আপনারা বুঝে নেবেন। নিকিতা এই বলে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু এখন নিকিতা বিশেষ একটা নিজের ঘর থেকে বেরোতে চায় না। সে সারাদিন ঘরে বসে বসে আরাম করে, বাপের বাড়িতে ফোন করে গল্প করে। তার শাশুড়ি মেয়ে এবং ননদ যখন তার ঘরে খাবার দিতে আসে, তখন তারা নিকিতাকে কিছু বললেই সে সবাইকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এমনকি একদিন নিকিতা তার শ্বশুরবাড়ির পরিবারকে কিছু না জানিয়ে শপিং করতে চলে যায়। সে নিজের জন্য ভালো ভালো শাড়ি, জামা কাপড়, সুন্দর সুন্দর ড্রেস, গহনা ইত্যাদি কিনে নিয়ে আসে। বা বৌদি, তুমি তো বেশ ভালো ভালো জিনিসপত্র শপিং করে নিয়ে এসেছো, কিন্তু তুমি একা একা শপিং করতে গেলে কেন? তুমি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারতে, তাহলে আমরাও শপিং করে আসতাম। আমার কি টাকা গাছে ফলে নাকি যে আমি তোমাদেরকে সঙ্গে করে শপিং করাতে নিয়ে যাব? আমি বিয়ের আগে থেকে একাই শপিং করে এসেছি, তাই এখনো একাই শপিং করব। তোমাদের যদি কিছু কিনতে ইচ্ছা হয় নিজেরা গিয়ে কিনে নিয়ে আসবে, কিন্তু আমার জিনিসপত্রের উপর একদম নজর দেবে না বলে দিলাম। এগুলো অনেক দামি জিনিস, তোমাদেরকে মানাবে না। কিন্তু বৌদি, তোমাকে কে বলেছে আমরা তোমার টাকা দিয়ে শপিং করতাম? তুমি তো আমাদের দাদার টাকা দিয়ে শপিং করেছো। কিন্তু আমরা 3 বোন ভালো কর্পোরেট সেক্টরে চাকরি করি, আর আমাদের মাস মাহিনা অনেক বেশি, তাই আমরা তো নিজেদের টাকা দিয়ে শপিং করতাম। আশার মুখে এরকম কথা শুনে নিকিতা একেবারে চুপ করে যায়। কিন্তু সে এতটাই অহংকারী যে সে তার 3 ননদের হাতে একটাও জিনিসপত্র তুলে দিতে চায় না। এভাবে যতই দিন যেতে থাকে, ততই নিকিতার অহংকার যেন আরো বাড়তে থাকে। সে এখন তার শ্বশুরবাড়ির সদস্যদের মানুষ বলে মনে করে না, বরঞ্চ সে তাদেরকে চাকর বাকর বলে মনে করে। এমনই একদিন নিকিতার শ্বশুরবাড়িতে বেশ কিছু আত্মীয় স্বজন আসে। বৌমা, এনারা তোমার বিয়ের সময় আসতে পারেনি, তাই এখন তোমাকে দেখতে এসেছে। তুমি ওনাদের আশীর্বাদ নাও, মাথায় ঘোমটাটা দিয়ে নাও। না না, আমি কোনো আশীর্বাদ নিতে পারবো না, কারণ এমনিতেই বিয়ের পর থেকে নিচু হয়ে আশীর্বাদ নিতে নিতে আমার কোমর একেবারে ব্যথা হয়ে গেছে। আমি আর নিচু হতে পারবো না, আর ঘোমটা দেওয়ার তো প্রশ্নই আসছে না। আমি কিছুক্ষণ আগে চুলে স্পা করিয়েছি। এরকম বলতে নেই বৌমা, ওনারা খারাপ ভাবতে পারেন। তাতে আমার কি এসে যায়? এমনিতেও নিচু হয়ে আশীর্বাদ করব, কিন্তু হাত তুলে 100 টাকা দেবে। ওরকম 100 টাকা পাওয়ার জন্য আমার আশীর্বাদ নেওয়ার কোনো দরকার নেই। নিকিতার মুখে এরকম অপমানজনক কথা শুনে বাড়ির অতিথিদের খুবই খারাপ লাগে, তাই তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। একদিন নিকিতা তার বরের সঙ্গে হানিমুনে ঘুরতে যাবে বলে ঠিক করে। তুমি আমাদের দুজনের টিকিট কেটে নিয়েছো। তুমি টিকিট কাটার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? একা টিকিট কাটবো না তো কার সাথে টিকিট কাটবো? ঘুরতে যাবো আমি আর তুমি, তাই আমি আমাদের দুজনের টিকিট কেটেছি। আমি কখনো এরকম আমরা বড় পরিবারকে ছেড়ে একা ঘুরতে যাইনি। আমরা সবসময় একসাথেই ঘুরতে যাই। তাই আমি যদি তোমার সাথে কোথাও ঘুরতে যাই, আমরা আমাদের পরিবারকেও সাথে করে নিয়ে যাব। যেখানে আমার পরিবার ঘুরতে যেতে পারবে না, সেখানে আমিও যাব না আর তুমিও যাবে না। পাগল নাকি? আমি তোমার সঙ্গে হানিমুন করতে যাব, সেখানে তোমার পরিবারের কি কাজ? আমি কাউকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, ওকে? নিকিতার কথা শুনে আকাশ খুবই রেগে যায়, আর সে কিছুতেই নিকিতার সঙ্গে ঘুরতে যেতে চায় না। এভাবেই জয়েন্ট ফ্যামিলিতে থাকার ফলে আকাশ এবং নিকিতার মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়। নিকিতা কিছুতেই নিজেকে সেই পরিবারে মানিয়ে নিতে পারে না। এমনই একদিন নিকিতা তার বাবাকে ফোন করে নিজের জয়েন্ট ফ্যামিলির নামে অনেক নিন্দামন্দ করে, আর সেই সাথে বাবার কাছে খুবই কান্নাকাটি করে, আর নিজের জন্য তার বাবাকে একটা ফ্ল্যাট কিনে দিতে বলে। তুই একদম চিন্তা করিস না মা, আমি তোকে ফ্ল্যাট কেনার জন্য টাকা পাঠাচ্ছি। তুই তোর পছন্দ মতো ফ্ল্যাট দেখে অ্যাডভান্স করে দিস, আর তারপর জামাই কিনে শিফট হয়ে যাওয়ার ব্যবস্থা কর, কেমন? এই কথা শুনে নিকিতা খুবই খুশি হয়। নিকিতার বাবা সেই মুহূর্তে তাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। সে ইতিমধ্যে তার পছন্দের ফ্ল্যাট বুক করে ফেলে। এমনকি সে পরের দিনই 5 লক্ষ টাকা ফ্ল্যাটে অ্যাডভান্স করবে বলে ঠিক করে। কিন্তু সেই টাকা অ্যাডভান্স করার আগেই নিকিতার জীবনে একটা দুর্ঘটনা ঘটে। তার ফোনে হঠাৎই একটা মেসেজ আসে। সেই মেসেজ পড়ার সঙ্গে সঙ্গেই তার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা একেবারে উধাও হয়ে যায়।
এবার কি হবে? আমার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা কোথায় গেল? এতগুলো টাকা ফ্রড হয়ে গেল নাকি? আমার সব শেষ হয়ে গেল। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? এই বলে নিকিতা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, যা দেখে কিছুক্ষণের মধ্যেই বাড়ির প্রত্যেকেই সেখানে এসে জড়ো হয়। আর নিকিতা কাঁদতে কাঁদতে সবাইকে সেই ঘটনা জানায়। তুমি আমাদের জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হবে বলে নিজের বাবার কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকা নিয়েছো। আমি ভাবতে পারছি না বৌমা, তুমি আমাদের এতটা অপছন্দ করো। বিপাশা, তুই এখন বৌমাকে এসব কথা বলিস না। আগে বৌমার টাকাগুলো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল সেটা জানা দরকার। এই শুনে নিকিতার পরিবারের লোকজন তার টাকা খুঁজে দেওয়ার চেষ্টা করে। আসলে নিকিতার কাকা শ্বশুর এবং জ্যাঠা শ্বশুর হলো শহরের নামকরা পুলিশ অফিসার। অন্যদিকে তার 2 ভাসুর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে চাকরি করে, আর তার 3 ননদ সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্পোরেট সেক্টরে জব করে। তাই তারা ইতিমধ্যে বিভিন্ন রকম সংস্থায় ফোন করে নিকিতার টাকা খোঁজার ব্যবস্থা করা শুরু করে দেয়। এভাবেই চারিদিকে খোঁজ খবর নেওয়ার ফলে সেই অচেনা নাম্বারটা আইডেন্টিফাই করা যায়। এমনকি সেই ব্যক্তির খোঁজ খবর নিয়ে তাকে থানাতে তুলে নিয়ে যাওয়া হয়। নিকিতার কাকা শ্বশুর এবং জ্যাঠা শ্বশুর চাপ দিলে সেই ব্যক্তি তখনই 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দেয়, আর বাড়িতে ফিরে তারা সেই টাকা নিকিতার হাতে তুলে দেয়। এমন সবাই নিকিতার লজ্জায় তাদের সামনে মাথা তুলে কথা বলতে পারে না। আমার অনেক ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের যৌথ পরিবারে থাকার জন্য আমার এত বড় ক্ষতি হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি, কিন্তু আমি আপনাদের যৌথ পরিবারকে অনেক অপমান করেছি, অনেক অহংকার দেখিয়েছি। আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদেরকে ছেড়ে, এই পরিবারকে ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন এখানেই থাকবো। সেদিনের পর থেকে নিকিতা আর কখনো অহংকার দেখায় না। সে বড় জয়েন্ট ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নেয় আর সবার সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। তাড়াতাড়ি খেয়ে নে খোকা, তোর বউ চলে এলে জানি না কি হবে। ও যদি দেখে নেয় আমরা এখন খাবার খাচ্ছি, তাহলে বাড়িতে গিয়ে আরো কত রকমের জড়িবুটি খাওয়াবে আমি জানি না। আস্তে খা, বিষম খাস না যেন। তুই বিষম খেয়ে কাশতে লাগলে কাল থেকে আবার নতুন জড়িবুটি খাওয়াবে কিন্তু। উফ মা, তুমি এত চিন্তা করো না। আর তুমি খেতে খেতে এত কথা বলো না তো, তারপর দেখবে কখন বিষম খেয়ে কাশতে লেগেছো। এমনিতেই সব অনুষ্ঠানে যাওয়াই বন্ধ হয়ে গেছে। আর অনেকদিন পর একটা নিমন্ত্রণ পেয়েছি, যেখানে মৌলি না করে থাকতেও পারেনি। আর এখান থেকে শান্তি করে খেয়েই বাড়ি যাব। তারা মা ছেলে মিলে প্লেট ভর্তি খাবার নিয়ে তাড়াহুড়ো করে অনেক অনেক খাবার একসাথে খেতে থাকে। তাদের দেখে নিমন্ত্রণ বাড়িতে থাকা অন্যান্য লোকজন নানান রকম কথা বলতে থাকে। কেউ কেউ তাদের খাওয়ার ধরন দেখে হাসে, আবার কেউ কেউ খুব নিন্দা করে। কিন্তু তাতে তাদের কিছু এসে যায় না, কারণ তারা জানে এরকম খাবার তারা কবে খেতে পারবে তার কোনো ঠিক নেই। তাদের খাওয়া দেখে মৌলির বাবা উজ্জ্বল বাবু বলে, কি ব্যাপার বলো তো, মৌলির স্বামী আর শাশুড়ি এইভাবে খাচ্ছে কেন? বিয়ে বাড়িতে এত লোকজন এসেছে, সবাই কি ভাবছে বলো তো? কোনের বোনের শ্বশুর বাড়ির লোকজন এমন আচরণ করলে ভালো দেখায়? এক কাজ করো, ওনাদের নিয়ে তুমি ঘরের ভিতরে খেতে দাও, তাহলে লোকজনের সামনে মান সম্মানের ভয় থাকবে না। আমি কেন ওদের ঘরের ভিতরে নিয়ে যাব? ওরা এখানে দাঁড়িয়েই খাবে। সবার জানা উচিত তোমার মেয়ে তার শ্বশুর বাড়ির লোকের উপর কেমন অত্যাচার করে। তুমি এসব কি বলছো মৌমিতা? আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকের উপর অত্যাচার করে? তুমি নিজের মেয়ের ব্যাপারে এরকম বলতে পারছো? এত শিক্ষিত ভদ্র শান্ত মেয়ে আমার, আর তার ব্যাপারে এসব কথা বলতে তোমার একটু মুখে বাজছে না? বাদবে কেন শুনি? তুমি জানো না তোমার মেয়ে আমাদের সাথে কি করেছে? তুমি তো অর্ধেক দিন বাড়িতে খাবারই খেতে না, বাড়িতে এলেই শাক পাতা জড়িবুটি খেতে হবে শুনে তুমি তো নিজের বোনের বাড়িতে পড়ে থাকতে। আহারে, আমার এত ভালো জামাইটা খেতে না পেয়ে কেমন শুকিয়ে গেছে ছেলেটা। আমাদের মেয়ে তো বরাবরই এরকম ছিল না। যবে থেকে ডায়েটিশিয়ান হয়েছে তবে থেকে ওর ভুল পাল্টে গেছে। যে মেয়ে পিৎজা বার্গার ছাড়া ঘুমোতে যেত না, সেই মেয়ে রান্নাঘরকে আয়ুর্বেদিক রান্নাঘর বানিয়ে দিয়েছে। আমি জানি না সমীর আর তার মা কদিনে সব সহ্য করবে। তাদের কথা শেষ হতে না হতেই মৌলি সেখানে চলে আসে। সে তার স্বামীকে এবং শাশুড়ি মাকে নানান রকমের তেলে ভাজা এবং মশলাদার খাবার খেতে দেখে খুবই রেগে যায়। সে তাদের হাত থেকে খাবারের প্লেটগুলো কেড়ে নিয়ে বলে, এসব আপনারা কি করছেন? আমি এতবার বারণ করা সত্ত্বেও আপনারা জাঙ্ক ফুড খাচ্ছেন। এই কারণেই আমি কোনো নিমন্ত্রণ বাড়িতে আপনাদের যেতে দিই না। নেহাত এটা আমার নিজের দিদির বিয়ে, তাই আসতে হলো। কিন্তু আমি ভেবেছিলাম আপনারা আমার কথা রাখবেন। আপনারা এভাবে আমার বিশ্বাস ভেঙে দেবেন আমি ভাবিনি। এসব তুমি কি বলছো মৌলি? নিমন্ত্রণ বাড়িতে তো লোক আছে খাবার জন্যই, আর এখানে এসব আমরা শুধু জল খাবো আর ফল খাবো। তোমার বাবা মা কি ভাববেন?
তোমাদের কথা ভেবে আমি দিদির বিয়েতে স্যালাডের স্টল বসিয়েছি, যেখানে কত রকমের স্যালাড আছে। একবারও সেই স্টলটার দিকে ঘুরে দেখেছো? এখনই সব রেখে চলো, স্যালাড খাবে। তোমাদের বডিতে যত টক্সিন ঢুকেছে সব বের করতে হবে। থাক বৌমা, আমি কোথাও যাব না। টক্সিন ঢুকুক, ভ্যাকসিন ঢুকুক, আমার কিচ্ছু এসে যায় না। আমি এখন বিরিয়ানি খাবো। কাল থেকে তো তুমি আবার যা জড়িবুটি বানাবে সেগুলোই তো খেতে হবে। এখন সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ আমি ছাড়বো না। আমিও যাব না মৌলি, তুমি গিয়ে স্যালাড খাও। তাদের ব্যবহারে মৌলি খুবই দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। উজ্জ্বল বাবু ও মৌমিতা দেবীর 2 মেয়ে ছিল। তাদের মধ্যে একজন ছিল মৌলি। মৌলি খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিল। সে পড়াশোনাতে অনেক ভালো ছিল। পড়াশোনা করে সে একজন ডাক্তার হয়। সে ডাক্তার নয়, একেবারে ডায়েটিশিয়ান। প্রত্যেক চিকিৎসাতেই যার উপকার অনস্বীকার্য। কিন্তু রোগীদের ডায়েট চার্ট লিখে দিতে দিতে সেই সব ডায়েট মৌলি তার বাড়িতেও অ্যাপ্লাই করা শুরু করে। সে সকালবেলা ঘুম থেকে উঠে সকলে চা খাওয়া বন্ধ করে দেয় এবং প্রত্যেককে নানান রকমের জড়িবুটির জুস খাওয়াতে থাকে। সারাদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে নানান রকম শাকসবজি এবং ফলমূল খাওয়াতে থাকে। তার বাড়ির সকলে অতিষ্ঠ হয়ে পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব এবার এই মেয়েকে বিয়ে দিতে হবে। অনেক হয়েছে পড়াশোনা, ডাক্তারি, এবার সব ডাক্তারি শ্বশুর বাড়িতে গিয়ে করবে। আমার এত ভালো রান্নার হাত, সেই আমি কিনা কত মাস ধরে রান্নাঘরেই যেতে পারি না। এসব আমি আর খেতে পারবো না। তুমি তাড়াতাড়ি ওর একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মৌলি তো আমাদের ছোট মেয়ে, বড় দিদির আগে কি করে ওর বিয়ে দিই বলো? আর তাছাড়াও সহেলির তো বিয়ে ঠিকই হয়ে আছে, পরের বছরই ওর বিয়ে হয়ে যাক, তারপর মৌলির বিয়ে দেব। তাদের কথা শুনে সহেলি সেখানে এসে বলে, প্লিজ বাবা, তুমি মায়ের কথা শোনো। আমি এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু বোনের এই ডায়েট নিয়ে পাগলামি আমার আর সহ্য হচ্ছে না। কোনো আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানাতেও তুমি এত জড়িবুটি দেখতে পাবে না যত জড়িবুটি আমাদের রান্নাঘরে আছে। আগে ফ্রিজ করলেই চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস দেখতে পেতাম। এখন শুধু ফল, সবজি আর জড়িবুটি এসবই থাকে। উজ্জ্বল বাবু কোনো উপায় না পেয়ে সে মৌলির জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সমীরের সঙ্গে মৌলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর তার শাশুড়ি মা মৌলিকে কিছু মিষ্টি খাবার বানিয়ে আনতে বলে। এসব আপনি কি বলছেন? আপনি মিষ্টি খাবেন? আপনি জানেন না মিষ্টি আপনার শরীরের জন্য কত ক্ষতিকারক? মিষ্টি খেলে আমাদের কত রোগ হতে পারে, আপনার ধারণা আছে? এসব তুমি কি বলছো? নতুন বউ বাড়িতে এলে তাকে কিছু মিষ্টি খাবার বানাতে হয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর তুমি প্রথম দিনে এসেই সেই নিয়ম বদলে দিতে চাইছো? আমি কিছু বদলে দিতে চাইনি মা, আমি শুধু আপনাদেরকে স্বাস্থ্যকর অপশনটা বেছে নিতে বলছি। আমাকে মিষ্টি খাওয়াতে হবে যখন, আমি এক্ষুনি কিছু বানিয়ে নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। এই বলে মৌলি রান্নাঘরে যায় এবং সেখানে গিয়ে নানান রকম ফল কেটে তার উপর হালকা করে 1 চামচ মধু ছড়িয়ে ফ্রুট স্যালাড বানিয়ে তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসে। এই নিন মা, আপনি মিষ্টি বানাতে বলেছিলেন, আমি মিষ্টি ফল দিয়ে স্যালাড বানিয়ে নিয়ে এসেছি। তাও যদি আপনাদের মিষ্টি কম মনে হয় তাহলে আমি আরো একটু মধু মিশিয়ে দেব। মধু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। মধুর গুণাগুণ জানলে পরের দিন থেকে আপনি নিজেই সব খাবারে মধু খেতে চাইবেন। হে উপরওয়ালা, এ কেমন মেয়ে তুমি আমার গলায় ঝুলিয়ে দিলে? একে তো আমার মা বেশি তেল মশলা দিয়ে রান্না করে না, তাই ভাবছিলাম বউ এলে বউয়ের হাতে সুস্বাদু খাবার খাবো, কিন্তু এ কি হয়ে গেল? সুরভি দেবী এবং সমীর দুজনেই ফ্রুট স্যালাড খেয়ে নেয়, কারণ তাদেরও কিছু করার ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। ঘরের ভেতরে বাইরে কোথাও সমীর এবং তার মা তাদের মনের মতো খাবার খেতে পারত না। ঘরে তো তাদের মৌলি খেতে দিত না, আর বাইরে কোথাও নিমন্ত্রণ থাকলেও মৌলি সেখানে তাদের যেতে দিত না। এমনকি মৌলি সমীরের অফিসে ফোন করেও খোঁজ নিত সে বাইরে থেকে কোনো জাঙ্ক ফুড খেয়েছে কিনা। তুমি আজও আমার অফিসে ফোন করেছিলে? তুমি এসব কেন করো বলো তো? আমি কি ছোট বাচ্চা? তুমি ফোন করে খোঁজ নিলে আমার অফিসে কত অপমান হয় তুমি জানো? সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি কোনোদিনও বাইরে কিছু খাই না। তুমি তো ফোন করে প্রমাণ পাও, তাহলে কেন রোজ রোজ ফোন করো? আমি চাই তুমি আর মা দুজনেই সুস্থ থাকো, তোমাদের শরীরে যাতে কোনো টক্সিন ঢুকতে না পারে আমি সেই চেষ্টাই করি। চারিদিকে বাজারে যেসব খাবার পাওয়া যায় সেগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তুমি জানো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। এসব বাদ দাও, আর একটু চা করে নিয়ে এসো যাও। অনেকদিন দুধ চা খাইনি, আজকে একটু কড়া করে দুধ চা বানিয়ে নিয়ে এসো যাও। তুমি যখন চা চেয়েছো আমি তোমাকে তাই বানিয়ে এনে দেব। এই বলে মৌলি চা বানাতে চলে যায়। কিছুক্ষণ পরে সে সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তার বানানো চা খেয়ে সুরভি দেবী বলে, চাটা মিষ্টি হয়েছে ঠিকই,
কিন্তু এমন কেন খেতে বলো তো? কি দিয়ে বানিয়েছো? আর গরু মহিষের দুধ তো এমন খেতে হয় না, কিসের দুধ দিয়েছো বলো তো? গরু মহিষের দুধ আমি বাড়িতে আনবো? আপনি ভাবলেন কি করে? ওসব ওদের বাচ্চারাই খাক। আমি বাদামের দুধ দিয়ে চা বানিয়েছি, আর চিনির জায়গায় গুড় দিয়েছি। গুড় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গুড় চিনির মতো সুস্বাদু, কিন্তু চিনির মতো ক্ষতিকারক নয়। এই বলে মৌলি সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পরেই সুরভি দেবী আর সমীর নানান রকম আলোচনা করতে থাকে। খুব তো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলে, ডাক্তার বোমা হয়েছে বলে একবার খোঁজও তো নিতে পারতে। কিসের ডাক্তার? চোখের ডাক্তার হলে টিভি দেখতে, ফোন ঘাটতে বারণ করতো, তাও শান্তিতে খেতে পারতাম। অন্য যে কোনো ডাক্তার হলে অন্তত এইভাবে খাবার নিয়ে এত কষ্ট পেতে হতো না। আমি কি করে জানবো বল? পাড়াই একমাত্র আমার বৌমাই ডাক্তার। কত বড় গর্বের কথা বলতো এটা। কিন্তু এই গর্বের কারণে আমাদের জীবনে যে কত গড়বড় হচ্ছে তা তো কাউকে বলতে পারবো না। মৌলি প্রায় প্রত্যেক দিনই নানান রকমের শাকসবজি, ফলমূল এবং আয়ুর্বেদিক জড়িবুটি নিয়ে বাড়ি ফেরে এবং সেসব দিয়ে নানান রকমের জুস, স্যালাড বানিয়ে তার শাশুড়ি মা এবং স্বামীকে খাওয়ায়। তাদের রান্নাঘর থেকে বোঝার উপায় থাকে না যে সেটা কোনো রান্নাঘর নাকি গাছেদের নার্সারি। অন্যদিকে মৌলির ব্যবহারে সমীর অতিষ্ঠ হয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে নানান রকম তেল মশলাযুক্ত খাবার খেতে থাকে। তার অফিসের লোকেদেরও বলে দেয় মৌলি ফোন করলে তারা যেন মিথ্যা কথা বলে। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন সুরভি দেবী ফল খাচ্ছে এমন সময়, আপনি কিভাবে ফল খাচ্ছেন মা? আপনি জানেন না টক ফল আর মিষ্টি ফল একসঙ্গে খেতে নেই। যখন টক ফল খাবেন শুধু টক ফলই খাবেন, আর যখন মিষ্টি ফল খাবেন তখন শুধু মিষ্টি ফলই খাবেন। আপনার শরীর খারাপ হয়ে যাবে না হলে। মৌলি তাকে খাবার নিয়ে নানান রকম তথ্য দিতে থাকে। এমন সময় মৌলির ফোন বেজে ওঠে। ফোনে কথা বলতেই মৌলি চিন্তায় পড়ে যায়। সে তার শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে হসপিটালে যায়। ডাক্তারের সঙ্গে কথা বলে তারা জানতে পারে অতিরিক্ত পরিমাণে তেল, ঝাল এবং মশলাদার খাবার খাওয়ার কারণে সমীরের পেটে সমস্যা শুরু হয়েছে। অফিস করতে করতে সে পেটে ব্যথায় ছটফট করতে থাকায় তার অফিসের লোকেরাই তাকে হসপিটালে নিয়ে আসে এবং হসপিটাল থেকে মৌলিদের ফোন করা হয়। মৌলি সমীরকে জিজ্ঞাসা করলে সমীর বলে, কি করতাম বলো তো মৌলি? তুমি আর কোনো রাস্তা বাকি রেখেছিলে? আমার কত আশা ছিল আমার বউয়ের হাতে নানান রকমের রান্না খাবো। নানান রকমের রান্না তো দূরের কথা, তুমি বাড়িতে মাছ মাংস আনা বন্ধ করে দিলে। আর আমি তো এমন আয়ুর্বেদিক খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম না, তাই আমার রোজ ইচ্ছে হতো বাইরে থেকে খাবার খাওয়ার। অনেকদিন সহ্য করে নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু আর পারিনি। আর একদিন লুকিয়ে লুকিয়ে খেতেই প্রত্যেক দিনই খেতে ইচ্ছে হতো। আপনার অফিসের লোকেরা আপনার জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে যা যা বলতো তা শুনে আমার মনে হয়েছিল আপনার আলসার হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত আপনার সারা শরীরে কোনো টক্সিন না থাকায় সেই সমস্যা আপনার হয়নি। এসব কিছু হয়েছে আমার বৌমার জন্য ডাক্তারবাবু। ওই যে কি যেন বললেন, টক্সিন না ভ্যাকসিন, ওটা যাতে আমাদের শরীরে না জমে তাই জন্য আমার বৌমা সবসময় আমাদের নানান রকম আয়ুর্বেদিক খাবার রান্না করে খাওয়াতো। আমি সত্যি এতদিন বুঝিনি, কিন্তু আপনার বলার পর বুঝতে পারছি। যখন থেকে আমার বৌমা রান্নাঘর সামলেছে তখন থেকে আমাদের গ্যাস, অম্বল, কাশি, মাথা যন্ত্রণা, পা ব্যথা সব কমে গেছে। আমাকে ক্ষমা করে দিও মৌলি, তোমার ভালো চাওয়াটাকে আমার বিরক্তি বলে মনে হতো, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি সত্যিই আমাদের ভালো চেয়ে এগুলো করতে। সুরভি দেবীও মৌলির কাছে ক্ষমা চায়। মৌলি তাদের ক্ষমা করে দেয়। এবার থেকে সপ্তাহে 6 দিন আমার আয়ুর্বেদিক রান্নাঘরে যা রান্না হবে তাই তোমাদের খেতে হবে। শুধুমাত্র রবিবার তোমাদের যা মন চায় তাই খেও, কেমন?